আরও 10 মিনিট ফেলুদার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে শেষটায় অগত্যা হোটেলে ফিরে গিয়ে লালমোহনবাবুর ঘরের দরজায় টোকা মারলাম। উনি দরজা খুলেই চোখ গোল করে বললেন, আমি এতক্ষণ বাইরে বারান্দায় দাঁড়িয়েছিলুম। দারুণ সাসপিশাস সব লোকেরা এসে পড়েছে। এরা সবাই কি এলোরা যাবে নাকি? একটা তো একেবারে হিপি না হিপো না কি বলে ঠিক সেই রকম, নির্ঘাত গাঁজা টাজা খায়, লম্বা চুল, এলোপাথারির দাড়ি, গোঁফ। আমি জানি লালমোহনবাবু কার কথা বলছেন। আমি বললাম, মিস্টার মল্লিকও এসে গেছেন। বটে, কীরকম দেখতে বলো তো? আমি বর্ণনা দিতেই ভদ্রলোক বললেন, লোকটা আমার পাশের ঘরে রয়েছে। আমি দেখেই ডাউট করেছিলুম, কারণ ওর সুটকেসটা বইতে হোটেলের বেয়ারার কাঁধ বেঁকে গেল। ওর মধ্যেই তো যক্ষীর মাথাটা রয়েছে। আমি ফেলুদার কথা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না, তাই বললাম, যক্ষীর মাথার চেয়েও দরকার ফেলুদার সন্ধান পাওয়া। এলোরায় যাবার কোনো ব্যবস্থা এখনো হয়নি, অথচ মল্লিক নিশ্চয়ই বসে থাকার জন্য আসেনি। আমরা যাবার আগে সে যদি গিয়ে আর একটা মূর্তি টুর্তি ভেঙে। ওটা কি? লালমোহনবাবু চাপা গলায় প্রশ্নটা করে আমার কথা থামিয়ে দিলেন। তিনি চেয়ে আছেন দরজার দিকে। আমি ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখছি তার তলা দিয়ে কে যেন একটা ভাঁজ করা সাদা কাগজ ঢুকিয়ে দিয়েছে। এক লাফে গিয়ে কাগজটা তুলে ভাঁজ খুললাম। 3 লাইনের চিঠি, ফেলুদার হাতের লেখা। 1:30টার সময় সব মাল নিয়ে দুজনে হোটেলের বাইরে গিয়ে 530 নম্বর কালো অ্যাম্বাসেডর ট্যাক্সির জন্য অপেক্ষা করবি। লাঞ্চ সেরে নিস, হোটেলের ভাড়া অ্যাডভান্স দেওয়া আছে। চিঠিটা পড়েই দরজা খুলে বাইরের বারান্দায় বেরিয়ে এলাম। কেউ নেই। একটুক্ষণ দাঁড়াতেই পাশের ঘর থেকে মল্লিক বেরিয়ে ব্যস্তভাবে আপিসের দিকে চলে গেল। আমার সঙ্গে একবার চোখাচোখি হলো, কিন্তু মনে হলো না যে ভদ্রলোক চিনতে পেরেছেন। ঘর খালি, দরজা খোলা। একবার যাব নাকি? যক্ষীর মাথাটা যদি। লালমোহনবাবুর সাহস বড্ড বেড়ে গেছে। বললাম, 1টা বাজে। আমার মনে হয় আপনার তৈরি হয়ে নেওয়া উচিত। আমিও যাই। 1:25 লাঞ্চ সেরে ফেলুদার সুটকেস সমেত আমাদের মাল নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম। লালমোহনবাবু এই ফাঁকে রাস্তার উল্টো দিকের একটা দোকান থেকে পান কিনে আনলেন। মিঠে পান পাওয়া যায় না, এ হলো সাদা মগাই পান। কলকাতায় কখনো খাই না, কিন্তু এখানে দিব্যি লাগছে। একটা ট্যাক্সি এলো, কালো নয়, সবুজ। নম্বরও মিলছে না। ড্রাইভারটা বাইরে বেরিয়ে হাত দুটো মাথার উপর তুলে আর ভাঙল। 3 মিনিট পরে আর একটা ট্যাক্সি, কালো অ্যাম্বাসেডর, নম্বর 530। আমরা দুজনে মাল নিয়ে এগিয়ে গেলাম। মিস্টার মিট্টার কা পার্টি? পাঞ্জাবি ড্রাইভার জিজ্ঞেস করল। হ্যাঁ হ্যাঁ, জটায়ু বেশ ভারী খিচালে হিন্দি মেজাজে উত্তর দিলেন। ড্রাইভার গাড়ির পেছনটা খুলে দিল। সুটকেস 3টে ভিতরে চলে গেল। হোটেল থেকে লোক বেরোচ্ছে, মিস্টার মল্লিক আর শুভঙ্কর বোস। এদের একটু আগেই এক টেবিলে বসে লাঞ্চ করতে দেখেছি। সবুজ ট্যাক্সিতে উঠলেন দুজন। ট্যাক্সিটা দুবার গোঁ গোঁ করে স্টার্ট নিয়ে আদালত রোড দিয়ে পশ্চিম দিকে রওনা দিল। এলোরা যেতে হলে ওই দিকেই যেতে হয়। সাসপেন্সে আমার প্রায় দম বন্ধ হয়ে আসছিল। মাঝে মাঝে ফেলুদার ওপর যে একটু রাগও হচ্ছিল না তা নয়, অথচ মন বলছে ফেলুদা খামখেয়ালি লোক নয়, যা করে তা অত্যন্ত ঠান্ডা মাথায় সব দিক বিবেচনা করে করে। আবার লোক, আবার সেই দিশি হিপি, হাতে ক্যানভাসের ব্যাগ, সোজা আমার দিকে এসে চাপা গলায় বলল, উঠে পড়ো।
কিছু বোঝবার আগেই দেখলাম প্রায় ম্যাজিকের মতো আমি গাড়ির ভেতর ঢুকে পড়েছি। সামনের দরজাটা খুলে দিয়ে লালমোহনবাবুর কাঁধে একটা ঠেলা দিয়ে হিপি তাকেও গাড়ির ভেতর ঢুকিয়ে দিল, আর নিজে এসে আমার পাশে ধপ করে বসে দরজাটা এক টানে বন্ধ করে বলল, চলিয়ে দীনদয়ালজি। ফেলুদা ভালো মেকআপ করতে পারে জানি, কিন্তু এমন আশ্চর্য রকম ভালো পারে, গলার স্বর, হাঁটা চলা, চোখের চাহনি সব কিছু এমনভাবে পাল্টাতে পারে, সেটা আমার ধারণাই ছিল না। লালমোহনবাবু অবশ্যই এর মধ্যেই পিছন দিকে হাত বাড়িয়ে ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করেছেন। চমক লাগার ফলে বুক ধরফরানির সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটাও জানতে ইচ্ছা করছিল। কিন্তু ফেলুদা মুখ খুলল একেবারে শহর ছাড়িয়ে খোলা রাস্তার পরে। সেই বারাসাতের কারখানায় মল্লিকের সঙ্গে দেখা হয়েছিল। ও যদি দেখত সেই একই লোক তার সঙ্গে এলোরা যাচ্ছে, তাহলে গণ্ডগোল হয়ে যেত। তাই এই মেকআপ। তোদের বলিনি, কারণ তোরা দেখে চিনতে পারিস কি না সেটা জানা দরকার ছিল। পারলি না, কাজেই নিশ্চিন্ত হলাম। ঝোলার মধ্যে সব ছিল। ছবি তোলার নাম করে 6 নম্বর কেভে চলে যাই। ওটা একটু ওপর দিকে বলে বিশেষ কেউ যায় না। মেকআপ হলে পর সেই অবস্থায় হেঁটে শহরে ফিরে আসি। প্রথমে ট্যাক্সির ব্যবস্থা করি, তারপর স্টেশনে গিয়ে মনমোডের ট্রেনের জন্য অপেক্ষা করি। মল্লিককে নামতে দেখে নিশ্চিন্ত হয়ে ওকে ফলো করে ওর পিছনের ট্যাক্সিটায় উঠি। আর একজন আসছিল হোটেলে, তাকে সঙ্গে তুলে নিই ভাড়াটা শেয়ার করতে পারবো বলে। শুভঙ্কর বোস জিজ্ঞেস করলে বলিস দাদা একটা বিশেষ কাজে বম্বে চলে গেছে, কারণ এই মেকআপ কেবল রাত্রে শোবার আগে ছাড়া খোলা যাবে না। তোতে আমাতে আলাপ আছে এটা জানলেও মুশকিল। তুই আর লালমোহনবাবু একসঙ্গে এসেছিস, আমি আলাদা। তোরা এক ঘরে থাকবি, আমি আলাদা ঘরে। তুমি বাঙালি তো? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। ফেলুদার সঙ্গে অন্য ভাষায় কথা বলতে হবে ভাবতে ভালো লাগছিল না। বাংলা জানি এটুকু বলে রাখছি, নাম জানার দরকার নেই। পেশা ফটোগ্রাফি, হংকংয়ের এশিয়া ম্যাগাজিনের জন্য ছবি তুলতে এসেছি। আর আমরা? মামা ভাগ্নে, উনি সিটি কলেজের ইতিহাসের অধ্যাপক, তুই সিটি স্কুলের ছাত্র। ছবি আঁকার শখ আছে, সামনের বছর কলেজে ঢুকবি, ইতিহাসে অনার্স নিবি। তোর পদবী মুখার্জি। লালমোহনবাবুর নাম চেঞ্জ হচ্ছে না। আপনি এলোরা সম্বন্ধে একটু পড়াশোনা করে নেবেন। মোটামুটি মনে রাখবেন যে কৈলাসের মন্দির তৈরি হয়েছিল 7ম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজবংশের রাজা কৃষ্ণের আমলে। লালমোহনবাবু কথাটা বিড়বিড় করে আওড়ে নিয়ে চলন্ত গাড়িতেই কোনো মতে তার খাতায় নোট করে নিলেন। ভীষণ দায়িত্ব চাপিয়ে দিয়েছে ফেলুদা আমাদের উপর। এখন বুঝতে পারছি ফেলুদা কেন নিজে গরজ করে লালমোহনবাবুকে সঙ্গে নিতে চাইছিল। ও জানতো যে মল্লিকের সন্দেহ এড়াবার জন্য ওকে ছদ্মবেশ নিতে হবে, আমার থেকে আলাদা থাকতে হবে। লালমোহনবাবু থাকলে দলটা ভারীও হবে, আর আমার একজন অভিভাবকও হবে। লালমোহনবাবুকে মামা বলতে আপত্তি নেই, কিন্তু ফেলুদাকে ভালো করে চিনি না এটা বোঝাতে গেলে সত্যিই অ্যাক্টিং করতে হবে। কিন্তু এছাড়া উপায় কি? ঔরঙ্গাবাদ থেকে এলোরার রাস্তা চমৎকার। দূরে পাহাড়, যদিও বেশি উঁচু না, আর রাস্তার দুপাশে রুক্ষ জমি। একটা নতুন ধরনের মনসার ঝোপ দেখতে পাচ্ছি, যেটা ফণি মনসা নয়। রাজস্থানেও এরকম লম্বা লম্বা মনসার পাতা দেখেছি। এর এক একটা ঝোপ প্রায় 1.5 মানুষ উঁচু। পিছনে কিছুক্ষণ থেকেই একটা গাড়ি হর্ন দিচ্ছিল। আমাদের ড্রাইভার সিগন্যাল করাতে সেটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তাতে রয়েছে সেই টেকো সাহেব আর ফেলুদার সঙ্গে যে ট্যাক্সি থেকে নেমেছিল সেই ঘাড়ে গর্দানে লোকটা। আধ ঘন্টার মধ্যেই একটা পাহাড় ক্রমে কাছে এগিয়ে এলো।
রাস্তা পাহাড়ের গা ঘেঁষে খানিকটা উপর দিকে উঠে ডান দিকে পাহাড়টাকে রেখে এগোতে লাগলো। বাঁ দিকে দূরে একটা ছোট্ট শহরের মতো দেখা যাচ্ছে। ড্রাইভার বলল সেটা খুলদাবাদ, আর খুলদাবাদেই নাকি এলোরার গুহা। আমরা ডাক বাংলোতে থাকব। অন্য সময় হলে হয়তো এত চট করে জায়গা পাওয়া যেত না, কিন্তু আগেই বলেছি এটা অফ সিজন, তার মানে ট্যুরিস্টদের সংখ্যা কম, আর সেই কারণেই অবশ্যই মূর্তিচোরদেরও সুবিধে। আরও খানিকটা যেতেই ডান দিকে পাহাড়ের গায়ে প্রথম গুহাগুলো দেখতে পেলাম। ড্রাইভার জিজ্ঞেস করল, পহিলে কেভ দেখনা ইয়া বাংলো মে জানা? ফেলুদা বলল, পহিলে বাংলো। বাঁ দিক দিয়ে একটা রাস্তা খুলদাবাদের দিকে চলে গেছে। গাড়ি সেই রাস্তা দিয়ে ঘুরে গেল। আমি তখনও অবাক হয়ে পাহাড়ের গা থেকে কেটে বার করা সারি সারি গুহাগুলোর দিকে দেখছি। এর মধ্যে কৈলাস কোনটা কে জানে। খুলদাবাদে দুটো থাকার জায়গা আছে, একটা ট্যুরিস্ট গেস্ট হাউস, সেটা ভাড়া বেশি, আর একটা ডাক বাংলো। আমরা বাংলোতেই দুটো ঘর বুক করেছি। যাবার পথে আগে গেস্ট হাউসটা পড়ে। সেটার পাশ দিয়ে যাবার সময় দেখলাম সামনের বাগানের পাশে সবুজ ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে। তার মানে জয়ন্ত মল্লিক এটাতেই উঠেছেন। গেস্ট হাউসের পরের বাড়িটাই বাংলো, দুটোর মাঝখানে বেড়া দিয়ে ভাগ করা। সাইজে বাংলোটা অনেকটা ছোট, বাহারও কম, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ফেলুদা ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে ড্রাইভারকে বলল সে যেন মিনিট 15 অপেক্ষা করে। আমরা জিনিসপত্র রেখে কৈলাসে যাব, ও আমাদের নামিয়ে দিয়ে ঔরঙ্গাবাদ ফিরে যাবে। ডাকবাংলোয় সব শুদ্ধ 4টে ঘর, প্রত্যেকটায় 3টে করে খাট। ফেলুদা ইচ্ছে করলে আমাদের ঘরে থাকতে পারত, কিন্তু থাকলো না। ও নিজের ঘরে যাবার সময় চাপা গলায় বলে গেল, তোর পদবী মুখার্জি, লালমোহনবাবু তোর মেজ মামা, রাষ্ট্রকূট, 7th সেঞ্চুরি, রাজার নাম কৃষ্ণ। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। আমাদের ছেড়ে ফেলুদা তার নিজের ঘরে গিয়েই চৌকিদার বলে হাঁক দিল, এমন একটা গলায় যার সঙ্গে ওর নিজের গলার কোনো মিল নেই। আমরা দুজনে তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে মাঝখানের ডাইনিং রুমটায় এসে বুঝতে পারলাম যে আর একজন লোক বাংলোয় এসে উঠেছেন। ইনি ফেলুদার সঙ্গে স্টেশন থেকে এসেছিলেন, আর একেই আমরা একটু আগে ট্যাক্সিতে সেই সাহেবদার সঙ্গে দেখেছি। তখন দেখে বক্সার বা কুস্তিগির বলে মনে হয়েছিল। এখন দেখছি চোখের কোণে একটা বুদ্ধি ভরা উজ্জ্বল হাসি হাসি ভাব রয়েছে, যাতে মনে হয় ভদ্রলোক বেশ লেখাপড়া জানেন, এমনকি হয়তো কবি বা সাহিত্যিক বা শিল্পী টিল্পীও হতে পারেন। আমাদের দুজনকে দেখে বললেন, বেঙ্গলি? ইয়েস স্যার, লালমোহনবাবু জবাব দিলেন। ফ্রম ক্যালকাটা। I am the professor of history in this city college, and this is my nephew. কৈলাস দেখতে আসা হয়েছে, পরিষ্কার বাংলায় বললেন ভদ্রলোক। হো হো, আপনিও বাঙালি? 100 বার, তবে কলকাতার নয়, এলাহাবাদের। ভদ্রলোকের বাংলায় একটা টান আছে, যেটা অনেক প্রবাসী বাঙালির মধ্যেই থাকে। আমাদের আর কিছু না বললেও চলতো, কিন্তু ইংরেজি বলতে হবে না জেনে বোধহয় খুশি হয়েই লালমোহনবাবু আরও এক গাদা কথা বলে ফেললেন। ভাবলুম রাষ্ট্রকূট বংশের অতুল কীর্তিটা একবার দেখে আসি। হে হে, আমার ভাগ্নেটির আবার আর্টের দিকে খুব বলছে বিয়ে পড়ে আর্ট কলেজে ঢুকবে, দিব্যি ছবি আঁকে। ভূত, তোমার ড্রয়িংয়ের খাতাটা সঙ্গে করে নিয়ে নি। আমি চুপ করে রইলাম, কারণ ড্রয়িংয়ের খাতা আমি আনিনি। ফেলুদাও এই ফাঁকে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে এসেছে। ক্যামেরাটা বাইরে বের করে গলায় ঝুলিয়ে নিয়েছে, কারণ ছবি তাকে তুলতেই হবে। আমাদের 3 জনের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে সে তার নতুন গলায় নতুন উচ্চারণে বলল, আপনাদের যদি কেভ দেখার ইচ্ছে থাকে তো আমার সঙ্গে আসতে পারেন। ট্যাক্সিটা
এখনও রয়েছে। বাহ, খুব সুবিধেই হলো। লালমোহনবাবু বললেন, আপনি যাবেন নাকি ওদিকে? প্রশ্নটা করা হলো এলাহাবাদের বাবুটিকে। বাবু বললেন, আমি পরে যাব, আই মাস্ট হ্যাভ আ বাথ ফার্স্ট। বাইরে এসে লালমোহনবাবু শুকনো গলায় বললেন, আরও কিছু ছাড়ুন মশাই, ইতিহাসের স্টকটা আর একটু না বাড়ালে চলছে না। ফেলুদা বলল, ভারতবর্ষের বিশেষ বিশেষ ঐতিহাসিক পিরিয়ডগুলোর নাম জানা আছে আপনার? তার মানে? এই যেমন মৌর্য, শুঙ্গ, গুপ্ত, কুষাণ, চোল, বা এদিকে পাল বংশ, সেন বংশ, এগুলো জানেন? লালমোহনবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ট্যাক্সিতে উঠে বললেন, একটা কথা বলবো মশাই, এমনও তো হতে পারে যে আমি কানে খাটো, কেউ কথা বললে যদি ঠিকমতো না শোনার ভান করি তাহলেই তো ল্যাঠা চুকে যায়। আপত্তি নেই যদি অভিনয়টা ঠিক হয়, আর যদি সেটা মেনটেন করে যেতে পারেন। সেটা মশাই ইতিহাস আওড়ানোর চেয়ে ঢের সহজ। দেখলেন তো, কুট বলতে পুট বেরিয়ে গেল। গেস্ট হাউসের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জয়ন্ত মল্লিক বাইরে বেরিয়ে এসে পকেটে হাত দিয়ে বাংলোর দিকে চেয়ে আছে, আর সবুজ ট্যাক্সিটা তখনও দাঁড়িয়ে আছে। ফেলুদা যেন মল্লিককে দেখেই তার ঝোলাটায় হাত ঢুকিয়ে একটা ছোট্ট চিরুনি বার করে আমায় দিয়ে বলল, সিঁথিটা ডান দিকে করে নে তো, পোর্ট্রেটটা একটু চেঞ্জ হবে। উইন্ডস্ক্রিনের আয়নায় দেখে চুলটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। শুধু সিঁথির এদিক ওদিকেই যে মানুষের চেহারা এতটা বদলে যায় সেটা আমার ধারণা ছিল না। বাংলোয় যাবার রাস্তাটা যেখানে এসে বড় রাস্তায় পড়েছে, সেখান থেকে আর একটা রাস্তা পাহাড়ের উপর দিয়ে একটা পাক খেয়ে খানিকটা গিয়েই সামনে বিখ্যাত কৈলাসের মন্দির। ফেলুদা বলেই দিয়েছিল যে আজ আর বেশি ঘোরা হবে না, কারণ কৈলাস দেখতে দেখতেই আলো পড়ে যাবে। ট্যাক্সি আমাদের নামিয়ে দিয়ে ঔরঙ্গাবাদ চলে গেল। কৈলাস যে কী ব্যাপার সেটা বাইরে থেকে তেমন বুঝতে পারিনি। সামনের প্রকাণ্ড পাথরের গেট দিয়ে ভেতরে ঢুকেই হঠাৎ যেন মাথাটা বাঁই করে ঘুরে গেল। মূর্তিচোর, যক্ষীর মাতা, মিস্টার মল্লিক, শুভঙ্কর বোস সব যেন ধোঁয়ায় মিলিয়ে গিয়ে শুধু রইল একটা চোখ টেরানো, মন ধাঁধানো, অবাক হওয়ার ভাব। কল্পনা করতে চেষ্টা করলাম ১৩০০ বছর আগে হাতুড়ি আর ছেনি দিয়ে দাক্ষিণাত্যের একদল কারিগর পাহাড়ের গা কেটে এই মন্দিরটা বার করেছে, কিন্তু পারলাম না। এ মন্দির যেন চিরকালই ছিল, কিংবা কোনো আদ্যিকালের জাদুকর কোনো আশ্চর্য মন্ত্র বলে ১ সেকেন্ডে এটা তৈরি করেছে। কিংবা ফেলুদার সেই বইটাতে যেমন আছে, হয়তো মানুষের চেয়েও অনেক বেশি জ্ঞানী গুণী কোনো প্রাণী অন্য কোনো গ্রহ থেকে এসে এটা তৈরি করে দিয়ে গেছে। ৩ দিকে পাহাড়ের দেওয়ালের মাঝখানে কৈলাসের মন্দির। মন্দিরের এক পাশ দিয়ে হাঁটতে শুরু করে পিছন দিক দিয়ে ঘুরে অন্য দিক দিয়ে আবার সামনে ফিরে আসা যায়। এই রাস্তা বা প্যাসেজ কোনোখানেই ৮-১০ হাতের বেশি চওড়া নয়। মন্দিরের ডাইনে আর বাঁয়ে পাহাড়ের গায়ে অনেকগুলো গুহার মতো ঘর করা আছে, আর তার মধ্যেও অনেক মূর্তি রয়েছে। আমরা ডান দিকের প্যাসেজ দিয়ে হাঁটতে শুরু করেছি, আর ফেলুদা বিড়বিড় করে ইনফরমেশন দিয়ে চলেছে। জায়গাটা ৩০০ ফুট লম্বা, ১৫০ ফুট চওড়া, মন্দিরের হাইট ১০০ ফুট, ২ লক্ষ টন পাথর কেটে সরানো হয়েছিল। প্রথমে ৩ দিকে পাথর কেটে খাত তৈরি করে, তারপর চূড়ো থেকে শুরু করে কাটতে কাটতে নিচ পর্যন্ত নেমে এসেছিল। দেবদেবী, মানুষ, জানোয়ার, রামায়ণ, মহাভারত কিছুই বাদ নেই এখানে। ক্যালকুলেশনের কথাটা একবার ভেবে দেখ, আর্ট ছেড়ে দিয়ে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের দিকটা দেখ। ফেলুদা আরও বলতো, কিন্তু হঠাৎ একটা শব্দ পেয়ে থেমে আমাদের দুজনের থেকে ৫ হাত পিছিয়ে গিয়ে একটা গহ্বরের মধ্যে রাবণের কৈলাস নাড়ার মূর্তিটা দেখতে লাগলো।
পায়ের শব্দ। মন্দিরের পিছন থেকে শুভঙ্কর বোস বেরিয়ে এলেন। তার হাতে একটা নোটবুক, কাঁধে একটা ঝোলা। ভারী মন দিয়ে মন্দিরের কারুকার্যগুলো দেখছেন তিনি। এবার মূর্তি ছেড়ে আমাদের দুজনের দিকে এলো তার দৃষ্টি। প্রথমে একটা হাসি, তারপরেই একটা উদ্বেগের ভাব। তোমার দাদার কোনো খবর পেলে না? যতদূর পারি স্বাভাবিকভাবে বললাম, উনি একটা জরুরি কাজে হঠাৎ বম্বে চলে গেছেন, আজকালের মধ্যেই ফিরবেন। ও। শুভঙ্কর বোসের চোখ আবার পাথরের দিকে চলে গেল। পিছনে একটা খচ শব্দ পেয়ে বুঝলাম ফেলুদা একটা ছবি তুলল। ঘাড় ফিরিয়ে দেখলাম ফেলুদা আবার আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দুজন মন্দিরের পিছন দিক দিয়ে ঘুরে উল্টো দিকে গিয়ে পড়লাম। এবার আর একজন লোককে দেখতে পেলাম। গায়ে নীল শার্ট, সাদা প্যান্ট, মিস্টার জয়ন্ত মল্লিক। ইনি সবেমাত্র এসে ঢুকেছেন। চুপ করে দাঁড়িয়েছিলেন। আমাদের দেখেই মন্দিরের দেয়ালে একটা হাতির মূর্তির দিকে এগিয়ে গেলেন। এর হাতের ব্যাগটা কলকাতাতেও দেখেছি। বারাসাত থেকে ফেরার পথে এই ব্যাগ তার গাড়িতে ছিল। এই ব্যাগ নিয়ে উনি কুইন্স ম্যানশনে নেমেছিলেন। ওটাতে কি আছে জানবার জন্য প্রচণ্ড কৌতূহল হলো। ফেলুদা আমাদের কাছাকাছি এসে গেছে। এক সময় ইচ্ছে করছিল ফেলুদা সোজা গিয়ে মল্লিকের কলারটা চেপে ধরে বলুক, কই বার করুন মশাই যক্ষীর মাথা। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে ও ওরকম কাঁচা কাজ করবে না। মল্লিক সিদিকপুরে গিয়েছিল সেটা ঠিক, এখন এলোরায় এসেছে সেটা ঠিক, আর বম্বেতে কাকে জানি ফোন করে বলেছিল মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছে, সেটাও ঠিক। কিন্তু এর বেশি কিছু ওর সম্বন্ধে এখনও জানা যায়নি। আর একটু না জেনে আর একটু প্রমাণ না পেয়ে ফেলুদা কিচ্ছু করবে না। যেটা এখনই করা যায় সেটা অবশ্যই ফেলুদা করল। মল্লিকের পাশ দিয়ে যাবার সময় নিজের শরীর দিয়ে ভদ্রলোকের ব্যাগটায় একটা ধাক্কা দিয়ে সরি বলে একটা মূর্তির দিকে ক্যামেরা ঘুরিয়ে ফোকাস করতে লাগলো। ধাক্কা খেয়ে ব্যাগটা যেভাবে নড়বড় করে উঠল তাতে মনে হলো না তার ভিতরে কোনো ভারী জিনিস রয়েছে। কৈলাস থেকে বেরিয়ে এসে দুজন লোককে দেখতে পেলাম। একজন আমাদের বাংলোর এলাহাবাদী বাবু, আর একজন হলেন সেই টেকো সাহেব। বাবু হাত নেড়ে কথা বলছেন, সাহেব মাথা নেড়ে শুনছেন। হঠাৎ কেন জানি মনে হলো আমরা তিনজন ছাড়া যতজন লোক এখানে এসেছে সবাই গোলমেলে। সবাইকেই সন্দেহ করা উচিত। ফেলুদাও কি তাই করছে? কৈলাস থেকে ফেরার পথে ফেলুদার হঠাৎ কেন জানি গেস্ট হাউসে যাবার ইচ্ছে হলো। কারণ জিজ্ঞেস করতে বলল, একবার খোঁজ করে আসি এখানে খবরের কাগজ আসে কি না। আমরা বাংলোয় চলে গেলাম। আমাদের দুজনেরই খিদে পাচ্ছিল, তাই লালমোহনবাবু চৌকিদারকে হাঁক দিয়ে চা আর বিস্কুট অর্ডার দিলেন। সামনের দরজা দিয়ে ঢুকেই ডাইনিং রুম, তার ডান দিকের 1 নম্বর ঘরটা আমাদের পরের ঘরটা 2 নম্বর, সেটা খালি। ডাইনিং রুমের উল্টো দিকে আরও 2টো ঘর, তার মধ্যে আমাদের ঠিক উল্টো দিকের ঘরটায় থাকেন এলাহাবাদী, আর তার পাশের 4 নম্বরে ফেলুদা। আগেই বলেছি লালমোহনবাবুকে মাঝে মাঝে গোয়েন্দাগিরিতে পেয়ে বসে। ওর এখন বোধহয় সেই রকম একটা মেজাজ এসেছে। ঘরে বসে চা খেতে খেতে বললেন, সাহেবকে না হয় ছেড়েই দিলাম, অন্য যে 3 জন আছে তার মধ্যে 2 জনের বিষয় তো তবু কিছু জানা গেছে, সত্যি হোক মিথ্যে হোক, কিন্তু আমাদের বাংলোর বাবুটির তো নাম পর্যন্ত জানা যায়নি। ওর ঘরটায় একবার উঁকি দিয়ে এলে হতো না? মনে হলো দরজায় চাবি লাগায়নি। আমার আইডিয়াটা ভালো লাগছিল না, তাই বললাম, চৌকিদার যদি দেখে ফেলে? লালমোহনবাবু বললেন, আমি যাই, তুমি পাহারা দাও।
চৌকিদার এদিকে আসছে মনে হলে গলা খাকরানি দিলেই আমি চলে আসব। তোমার দাদার কাজ একটু এগিয়ে রাখতে পারলে উনি খুশিই হবেন। এলাহাবাদের সুটকেসটাও রীতিমতো ভারী বলেই মনে হলো। আমি এরকম ব্যাপার কখনো করিনি, অন্তত ফেলুদা ছাড়া অন্য কারোর জন্য নয়। কিন্তু ব্যাপারটার মধ্যে একটা অ্যাডভেঞ্চারের গন্ধ থাকায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। আমি চলে গেলাম পিছনের বারান্দায়। সামনে একটা খোলা জায়গার পরেই বাবুর্চিখানার পাশে চৌকিদারের ঘর। চৌকিদারের একটা সাইকেল আছে, আগেই দেখেছি। এখন দেখলাম তার 10-12 বছরের ছেলেটা খুব মন দিয়ে সেটাকে পরিষ্কার করছে। একটা ক্যাঁচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে আর চোখে দেখলাম লালমোহনবাবু চোরের মতো 3 নম্বর ঘরে ঢুকলেন। মিনিট 3 পরে আমার বদলে উনি একটা গলা খাকরানি দিয়ে বুঝিয়ে দিলেন যে ওর তদন্তের কাজ শেষ। ঘরে ফিরে যেতে ভদ্রলোক বললেন, পুরনো সুটকেস, ভাবলুম হয়তো চাবি লাগে না, কিন্তু টান দিয়ে খুলল না। টেবিলের ওপর দেখলুম একটা চশমার খাপ, তাতে কলকাতার স্টিফেন কোম্পানির নাম, একটা সোডা মিন্টের বোতল আর একটা ওডোমসের টিউব। আনলায় সবুজ ডোরা কাটা শার্ট আর পায়জামা, মেঝেতে একজোড়া পুরনো চটি। কোম্পানির নাম উঠে গেছে, এছাড়া আর কিছু। লালমোহনবাবুর কথা থেমে গেল। ফেলুদা প্রায় নিঃশব্দে ঘরে ঢুকেছে। কার জিনিসের ফিরিস্তি দেওয়া হচ্ছে? ওকে ব্যাপারটা বলতেই হলো। ও কিন্তু শুনে বিশেষ রাগ টাগ করল না, খালি বলল, লোকটাকে সন্দেহ করবার কোনো কারণ কি ঘটেছিল? লালমোহনবাবু আমতা আমতা করে বললেন, কিছুই তো জানা যায়নি ওর সম্বন্ধে, এমনকি নামটাও না। এদিকে কীরকম সান্ডামার্কা চেহারা। একটা গ্যাংয়ের কথা বলছিলেন না, তাই ভাবলুম, মানে সন্দেহের কারণ না থাকলে ওগুলো করতে যাওয়া অযথা রিস্ক নেওয়া। ভদ্রলোকের নাম R.N. রক্ষিত। সুটকেসের বাঁ ধারে ফ্যাকে সাদা অক্ষরে লেখা, চোখ থাকলেই দেখা যায়। আপাতত এর বেশি জানার কোনো দরকার আছে বলে মনে করি না। লালমোহনবাবু বললেন, তাহলে বাকি রইল এক সাহেব। ফেলুদা বলল, সাহেবের নাম স্যাম লাইসন। এও ইহুদি, এও ধনী, নিউ ইয়র্কে এর একটা আর্ট গ্যালারি আছে। কি করে জানলে? আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম। গেস্ট হাউসের ম্যানেজারের সঙ্গে আলাপ হলো, বেড়ে লোক, ডিটেকটিভ গল্পের পোকা, মূর্তি চুরির কথা কাগজে পড়ে অবধি দিন গুনছে কবে এইখানে সেই চোরের আবির্ভাব হবে। তোমার পরিচয় দিলে? ফেলুদা মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে বলল, ওকে হাতে রাখা দরকার, লোকটা অনেক হেল্প করতে পারবে। ভুললে চলবে না, মল্লিক গেস্ট হাউসে থাকে। সে নাকি অলরেডি বম্বেতে একটা কল বুক করেছিল, লাইন পায়নি। রাত্রে ডিনার আমরা 4 জনে একসঙ্গে বসে খেলাম। ফেলুদা একটাও কথা বলল না। সেটা তার ছদ্মবেশের জন্য, না মাথায় কোনো চিন্তা ঘুরছে বলে, তা জানি না। মিস্টার রক্ষিত একবার লালমোহনবাবুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, ইন্ডিয়ান হিস্ট্রির কোনো বিশেষ পিরিয়ড নিয়ে তিনি চর্চা করেন কি না? তার উত্তরে লালমোহনবাবু অরড় ডালে ভেজানো হাতের রুটি চিবোতে চিবোতে বললেন যে পিরামিড নিয়ে তার বিশেষ পড়াশোনা নেই, যদিও সেটা যে মিশরে রয়েছে সেটা তিনি জানেন। এতে রক্ষিত একটু থতমত খেয়ে আমার দিকে চাইলে আমি নিজের কানের দিকে দেখিয়ে লালমোহনবাবু যে কানে খাটো সেটা বুঝিয়ে দিলাম। এরপরে ভদ্রলোক আর মেজো মামাকে কোনো প্রশ্ন করেননি। খাওয়ার পরে আমি আর লালমোহনবাবু যখন বাংলোর বাইরে এসে দাঁড়ালাম, ফেলুদা তার ঘরে চলে গিয়েছিল। তখন একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর টুকরো টুকরো মেঘের ফাঁক দিয়ে একটা ফিকে জ্যোৎস্না এসে চারিদিকে ছড়িয়ে পড়েছে। কোত্থেকে জানি হাসনাহানা ফুলের গন্ধ আসছে। মনটা বেশ খুশি খুশি লাগছে। লালমোহনবাবু আ করে একটা ক্লাসিক্যাল তান দিতে গিয়ে একদম বেসুরে চলে গেছেন।
এমন সময় দেখলাম গেস্ট হাউসের দিক থেকে একজন লোক আমাদের দিকে আসছে, আর একটু কাছে আসতেই চিনতে পারলাম শুভঙ্কর বোস। জটায়ু গান থামিয়ে টান হয়ে দাঁড়ালেন, ফিসফিস করে বললেন, তোমার দাদা থাকলে ভালো হতো। আপনারাও হাওয়া খেতে বেরিয়েছেন দেখছি। শুভঙ্করবাবুর মধ্যে একটা উসখুসে ভাব লক্ষ্য করলাম। দুবার গলা খাকরালেন, তিনবার পিছন দিকে চাইলেন, তারপর দুপা এগিয়ে এসে গলা নামিয়ে বললেন, আপনারা নীল শার্ট পরা বাঙালি ভদ্রলোকটিকে চেনেন? এর কাছে লালমোহনবাবুর কালা সাজা চলবে না, কারণ আগে অনেক কথা হয়েছে। বললেন, কই না তো, কেন উনি কি আমাদের চেনেন বলে বললেন নাকি? শুভঙ্কর বোস আর একবার পেছন দিকে দেখে বললেন, লোকটি মানে পিকিউলিয়ার, বলছে এলোরায় প্রথম এলো, আর্টে ইন্টারেস্টেড, অথচ কৈলাস দেখে একটিবার পর্যন্ত তারিফ করলো না, আহা উহু করলো না। আমি এই নিয়ে দ্বিতীয়বার এলাম, অথচ সেই প্রথমবারের মতোই থ্রিল অনুভব করলাম। ভালোই যদি না লাগে তো আসাই বা কেন, আর ভান করাই বা কেন? আমরা দুজনে চুপ। এই কথাটাই কি বলতে এলেন ভদ্রলোক? কাছেই একটা গাছ থেকে একটানা ঝিঁঝি ডাকতে আরম্ভ করেছে। ছোট্ট শহরটা মনে হচ্ছে এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে, অথচ বেজেছে মাত্র 10টা। ইদানিং খবরের কাগজ পড়েছেন? শুভঙ্কর প্রশ্ন করলেন। কেন বলুন তো? জটায়ু জিজ্ঞেস করলেন। ভারতবর্ষের শিল্প সম্পদ নিয়ে ব্যবসা শুরু হয়েছে, মন্দির থেকে মূর্তি লোপাট হয়ে যাচ্ছে। সত্যি? খবরটা জানতুম না তো। কি অন্যায়, ছি ছি ছি। লালমোহনবাবুর অ্যাক্টিং খুব পাকা নয়, তাই একটু অস্বস্তি লাগছিল, কিন্তু শুভঙ্কর বোসের সেদিকে লক্ষ্যই নেই। আর এক পা এগিয়ে এসে বললেন, ভদ্রলোক কিন্তু গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছেন। কোন ভদ্রলোক? মিস্টার মল্লিক। বেরিয়ে গেছেন? প্রশ্নটা আমরা দুজনে একসঙ্গে করলাম। সত্যি ফেলুদার এখানে থাকা উচিত ছিল। একবার যাবেন নাকি? শুভঙ্কর বোসের চোখ জল করছে। এখন? কোথায়? লালমোহনবাবুর গলা শুকিয়ে গেছে। গুহার দিকে। গুহায় পাহারা নেই? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। আছে, তবে 34টা গুহার জন্য মাত্র 2 জন লোক, কাজেই বুঝতেই পারছেন। আর ভদ্রলোক একটা ব্যাগ নিয়ে ঘোরেন, লক্ষ্য করেছেন তো? উনি আর আপনাদের বাংলোর হিপি টাইপের লোকটি দুজনেই ব্যাগ নিয়ে ঘোরেন। ওরও কিন্তু ভাবগতিক ভালো না। উনি কে সেটা জানতে পেরেছেন? লালমোহনবাবু বিষম খেতে গিয়ে সামলে নিলেন। উনি ফটোগ্রাফ তোলেন, ফার্স্ট ক্লাস ফটো। আমাদের দেখিয়েছেন, এলোরায় ফটো তুলছেন চুংকিংয়ের কি একটা পত্রিকার জন্য। বাংলো থেকে কে বেরোলো? মিস্টার রক্ষিত। এক হাতে লাঠি, অন্য হাতে টর্চ, গায়ে ঢাউস রেনকোট। ভদ্রলোক লালমোহনবাবুর কানের কাছে এসে তারস্বরে, আফটার ডিনার ওয়াক আ মাইল বলে গেস্ট হাউসের দিকে চলে গেলেন। শুভঙ্কর বোসও গুড নাইট বলে রক্ষিতের পথ ধরলেন। লালমোহনবাবু ভ্রুকুটি করে বললেন, 1 মাইল হাঁটতে বলল কেন বলো তো লোকটা? আমি বললাম, ভালো হজম হবে বলে। চলুন, এখন তো বাংলো খালি, একবার ফেলুদার খোঁজ করা যাক। ওকে খবরগুলো দেওয়া দরকার। এরা সবাই গুহার দিকে যাচ্ছে, ব্যাপারটা ভালো লাগছে না। একটা চাপা উত্তেজনা নিয়ে বাংলোয় ঢুকলাম। মিস্টার বোস সত্যি বললেন কি মিথ্যে বললেন জানি না, কিন্তু আমার মন বলছে একবার গুহার দিকে যাওয়া উচিত। যদি কিছু ঘটে তাহলে রাত্রেই ঘটবে, এখনও আলো রয়েছে। গুহার আশেপাশে কেউ ঘোরাফেরা করলে নিশ্চয়ই বোঝা যাবে। বাংলোর ভিতর অন্ধকার। বাইরের চৌকিদারের ঘরে বোধহয় একটা লণ্ঠন জ্বলছে, আর কোথাও আলো নেই, কোনো শব্দও নেই। রক্ষিতের ঘরের দরজা বন্ধ থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু ফেলুদার দরজাও বন্ধ কেন? আর দরজার তলার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে না কেন?
ও কি এই 10:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ল নাকি? বারান্দার দিকে ঘরের জানালা, পা টিপে টিপে গেলাম সেদিকে। জানলার পর্দা টানা। এগিয়ে গিয়ে পর্দা ফাঁক করে দুবার চাপা গলায় ফেলুদার নাম ধরে ডাকলাম। কোনো উত্তর নেই। ও যদি বেরিয়েও থাকে সামনের দরজা দিয়ে বেরোয়নি সেটা আমরা জানি। তাহলে কি চৌকিদারের ঘরের পাশে খিড়কি দরজাটা দিয়ে বেরোলো? আমরা দুজন আমাদের ঘরে ফিরে এলাম। বাতিটা জ্বালাতেই জানালার সামনে মেঝেতে পড়ে থাকা একটা কাগজ দেখতে পেলাম। তাতে ফেলুদার হাতের লেখা দুটো কথা, ঘরে থাকিস। একটা কথা বলবো তোমায়, লালমোহনবাবু বললেন। এবার কিন্তু তোমার দাদাটি আমাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছেন। আমি তো এমনিতে আর বিশেষ কোনো রহস্য খুঁজে পাচ্ছি না, তবে তোমার দাদার কার্যকলাপ পদে পদে রহস্যময় বলে মনে হচ্ছে। ফেলুদা ঘরে থাকতে বলেছে, কিন্তু কখন ফিরবে সেটা বলে যায়নি। অথচ ও যতক্ষণ না ফেরে ততক্ষণ ঘুমোনোর কোনো কথাই ওঠে না। কি আর করি, আধ ঘন্টা কোনো রকমে লালমোহনবাবুর সঙ্গে কাটাকুটি খেলে কাটিয়ে দিলাম। তারপর লালমোহনবাবু বললেন যে ওর লেটেস্ট গল্পের প্লটটা আমায় বলবেন। এবার একটা নতুন রকমের ফাইট ইন্ট্রোডিউস করেছি, যাতে হিরোর হাত পা বাঁধা রয়েছে, কিন্তু তাও শুধু মাথা দিয়ে ভিলেনকে ঘায়েল করে দিচ্ছে। মাথা দিয়ে মানে বুদ্ধি দিয়ে না মাথার গুঁতো দিয়ে, সেটা জিজ্ঞেস করতে যাব এমন সময় দেখি ফেলুদা হাজির। আমরা দুজনেই চুপ, কারণ জানি ও নিজে থেকে কিছু বলতে চাইলেই বলবে, জিজ্ঞেস করে কোনো ফল হবে না। ফেলুদা গম্ভীর গলায় বলল, লালমোহনবাবু, অন্যান্য বারের মতো এবারও কি আপনার সঙ্গে কোনো অস্ত্র আছে নাকি? এখানে বলে রাখি, লালমোহনবাবুর অস্ত্র সংগ্রহ করার বাতিক আছে। সোনার কেল্লার ব্যাপারে ওর সঙ্গে একটা ভুজালি ছিল, আর বাক্স রহস্যের ব্যাপারে ছিল একটা বুমেরাং। ফেলুদার প্রশ্ন শুনে ভদ্রলোকের চোখ জল জল করে উঠল। বললেন, এবার আছে একটা বোম। বোম? আমি আর ফেলুদা একসঙ্গে প্রশ্ন করে উঠলাম। কথাটা বিশ্বাস হচ্ছিল না। বোম? বোমা? লালমোহনবাবু তার সুটকেসের দিকে এগিয়ে গেছেন। আমাদের পাড়ার দ্বিজেন তরফদারের ছেলে উৎপল আর্মিতে আছে। সে মার্চ মাসে এসেছিল। এইটে আমায় এনে দিয়ে বললে, কাকাবাবু দেখুন, আপনার জন্য কি এনেছি। বড় বড় যুদ্ধে ব্যবহার হয়। ছোঁড়া আমার লেখার খুব ভক্ত। একটা মাঝারি সাইজের টর্চ লাইটের মতো লম্বা খয়েরি রঙের একটা বেশ ভারী পাইপ জাতীয় জিনিস লালমোহনবাবু সুটকেস থেকে বের করে ফেলুদার হাতে দিলেন। ফেলুদা সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে বলল, এটা আমার কাছেই থাক, আপনার পক্ষে জিনিসটা বড় বেশি ডেঞ্জারাস। কত মেটাগন হবে বলুন তো? কথাটা আসলে মেগাটন, আর সেটা ব্যবহার হয় অ্যাটম বোমা সম্পর্কে। 1 মেগাটন মানে 10 লক্ষ টন। ফেলুদা লালমোহনবাবুর প্রশ্নে কান না দিয়ে বোমাটা ঝোলায় পুরে বলল, একবার বেরোনো দরকার, সবাই বেরিয়েছে, আমাদের ঘরে বসে থাকার কোনো মানে হয় না। ডাকবাংলো থেকে যখন বেরোলাম তখন 11:30। ঝিঁঝিটা এখনও ডাকছে। চাঁদের আলো কমছে বাড়ছে, কারণ আকাশ টুকরো টুকরো চলন্ত মেঘে ছেয়ে গেছে। গেস্ট হাউসের একটা ঘরে দেখলাম আলো জ্বলছে। সেটা নাকি সেই আমেরিকানের ঘর। কে কোন ঘরে থাকে সেটাও নাকি ফেলুদা ম্যানেজারের কাছ থেকে জেনে নিয়েছে। মল্লিক আর শুভঙ্কর ফিরেছে কি না বোঝা গেল না। কিছুক্ষণ থেকেই ঘন ঘন মেঘ ডাকছিল। যখন বড় রাস্তার উপর এসে পড়েছি তখন একটা বড় রকম গর্জন শুনে আকাশের দিকে চেয়ে দেখি পূব দিকটা কালো হয়ে আসছে। এই মরেছে, বৃষ্টি আসবে নাকি, বলে উঠলেন লালমোহনবাবু। এত গুহা থাকতে বৃষ্টি এলে আশ্রয়ের অভাব হবে না, বলল ফেলুদা।
কৈলাসের দিকে উঠে গিয়ে মন্দিরে ঢোকার কোনো চেষ্টা না করে ফেলুদা বাঁ দিকের পথ ধরল, কিন্তু সে পথেও বেশি দূর না। খানিকটা গিয়েই সে দেখি পথ ছেড়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে আরম্ভ করেছে। ওর কায়দা কানুন একটু আধটু জানি বলে আন্দাজ করলাম যে সামনের দিক দিয়ে ছাড়া গুহায় ঢোকার কোনো রাস্তা আছে কিনা সেটাই ও একটু ঘুরে দেখতে চাইছে। আশেপাশে ঝোপঝাড় আর পাথরের টুকরো, কিন্তু এখনও চাঁদের আলো থাকায় সেগুলো কোনো বাধার সৃষ্টি করছে না। এইবার ফেলুদা ডান দিকে মোড় নিল। বুঝলাম যেদিক থেকে এসেছি সেদিকেই ফিরে যাচ্ছি, কিন্তু রাস্তা দিয়ে নয়, পাহাড়ের গা দিয়ে, রাস্তা থেকে অনেকটা ওপরে। খানিকটা গিয়েই ফেলুদা হঠাৎ নেমে গেল। তার দৃষ্টি ডান দিকে। আমরা থেমে সেই দিকে দেখলাম। দূরে পশ্চিম দিকে ঠিক যেন মনে হচ্ছে জমির ওপর একটা সিল্কের ফিতে বিছিয়ে রাখা হয়েছে। আসলে সেটা শহরে যাবার রাস্তা। চাঁদের আলোয় চিকচিক করছে। সেই রাস্তা দিয়ে একজন লোক দ্রুত পায়ে হেঁটে চলেছে গেস্ট হাউসের দিকে অথবা বাংলোর দিকে, কারণ রাস্তা একটাই। মিস্টার রক্ষিত নন? ফিসফিস করে বললেন লালমোহনবাবু। কি করে বুঝলেন? চাপা গলায় জিজ্ঞেস করল ফেলুদা। রক্ষিতের গায়ে রেনকোট ছিল। কথাটা ঠিকই বলেছেন লালমোহনবাবু। লোকটা একটা মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। আমরা আবার এগিয়ে চললাম। খস 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 একটা অদ্ভুত আওয়াজ শুনে আমরা তিনজন আবার থেমে গেলাম। কোত্থেকে আসছে আওয়াজটা? ফেলুদা বসে পড়ল। আমরাও। সামনে একটা প্রকাণ্ড মনসার ঝোপ, সেটা আমাদের আড়াল করে রেখেছে। আওয়াজটা আরও কিছুক্ষণ চলে থামল, তারপর সব চুপ। এ কি, চারদিক হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন? আকাশের দিকে চেয়ে দেখি সেই কালো মেঘটা চাঁদটাকে ঢেকে ফেলেছে। আমরা ঝোপের পিছন থেকে বেরিয়ে এগিয়ে চললাম। খানিকটা হাঁটার পর ডান দিকে কৈলাসের খাদটা পড়ল। খাদের পাশেই ওই যে মন্দির। মন্দিরের চূড়ো এখন আমাদের সঙ্গে সমান লেভেলে। চূড়োর পিছনে বেশ খানিকটা নিচুতে একটা ছাদ। তার মাথায় চারটে সিংহ চারদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওই যে নিচে দূরে হাতি দুটো দেখা যাচ্ছে। আমরা আরও এগিয়ে চললাম। আওয়াজটা এদিক থেকেই এসেছে সেটা বুঝেছিলাম, কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। হয়তো আছে, অন্ধকার বলে দেখা যাচ্ছে না। আমি জানি ফেলুদা টর্চ জ্বালবে না, কারণ তাহলে অন্য লোক আমাদের কথা জেনে যাবে। কৈলাসের খাদের পর কিছু দূর গিয়ে আর একটা খাদ। এটা 15 নম্বর গুহা। সেটা ছাড়িয়ে তার পরের গুহাটার দিকে এসেছি। এমন সময় ফেলুদা হঠাৎ থেমে টান হয়ে গেল। তারপর ফিসফিস কথা। টর্চ জ্বেলেছে 15 নম্বর গুহার ভিতরে, তার ফলে গুহার বাইরের আলোটা একটু বেড়েছে। আমি ব্যাপারটা লক্ষ্য করিনি, লালমোহনবাবুও না। ফেলুদার চোখই আলাদা। 2 মিনিট প্রায় নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর ফেলুদা একটা ব্যাপার করল। একটা ছোট্ট নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে সেটাকে উপর থেকে গুহার সামনের চাতালটায় ফেলল। টুপ করে একটা শব্দ পেলাম। তারপর বুঝতে পারলাম চাতালটা হঠাৎ যেন আরও বেশি অন্ধকার হয়ে গেল। তার মানে টর্চটা নিভল। আর তারপরেই একটা লোক নিঃশব্দে চোরের মতো গুহা থেকে বেরিয়ে পালিয়ে গেল। মিস্টার রক্ষিত না? আবার ফিসফিস করে বললেন লালমোহনবাবু। লোকটাকে চিনতে না পারলেও তার গায়ে যে রেনকোট নেই সেটা আমিও বুঝেছিলাম। এরপর এলো আমাদের জীবনের সবচেয়ে লোম খাড়া করা সময়। ফেলুদা ইতিমধ্যে নিচে যাবার একটা রাস্তা বার করে ফেলেছে। রাস্তা না বলে বোধহয় উপায় বলা উচিত। খানিকটা লাফিয়ে, খানিকটা হামাগুড়ি দিয়ে, খানিকটা বাঁদরের মতো ঝুলে, খানিকটা মাটির উপর ঘষটে সে দেখতে দেখতে নিচে গুহার সামনেটায় পৌঁছে গেল। লালমোহনবাবু চাপা গলায় বললেন, গোয়েন্দাগিরিতে ফেল করলে সার্কাসের চাকরি বাঁধা। পর মুহূর্তেই দেখলাম সে অদৃশ্য হয়ে গেল। তার মানে গুহার ভিতরে ঢুকেছে। আমার কিন্তু ঘাম ছুটে লোমটোম খাড়া হয়ে গেছে। প্রায়
3 মিনিট, যেটা মনে হচ্ছিল 3 ঘন্টা। প্রায় 3 মিনিট পরে আবার দেখতে পেলাম ফেলুদাকে। তারপর আরম্ভ হলো উল্টো কসরত, উপর থেকে নিচের বদলে নিচের থেকে উপরে। এক হাতে টর্চ, কাঁধে ব্যাগ আর কোমরের রিভলভার নিয়ে কিভাবে এরকম ওঠানামা সম্ভব তা ওই জানে। উপরে উঠে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এটার নাম দশাবতার গুহা, দোতলা, দুর্দান্ত সব মূর্তি আছে, লোভনীয়। লোকটা কে ছিল বুঝলে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। ফেলুদার মুখ গম্ভীর হয়ে গেল। বলল, যত সহজ ভাবছিলাম তা নয়, প্যাঁচ আছে, রহস্য আছে, মাথা খাটাতে হবে। পাহাড় থেকে নেমে এসে বুঝলাম তদন্ত এখনও শেষ হয়নি। ফেলুদা কৈলাসের সামনে গিয়ে পাহারাদারের সঙ্গে দেখা করল। তাকে জিজ্ঞেস করে জানা গেল সে গত ঘণ্টাখানেকের মধ্যে কোনো গোলমেলে ব্যাপার লক্ষ্য করেনি। অবশ্যই ও যেখানে পায়চারি করছে সেখান থেকে খাদের উপরটা দেখা যায় না, মন্দিরের চূড়োয় ঢাকা পড়ে। কোনো শব্দ টব্দ শোনোনি? ফেলুদা হিন্দিতে জিজ্ঞেস করল। না, শব্দও শোনেনি, এমনিতেই মেঘ ডাকছে ঘন ঘন, শব্দ কি করে শুনবে? একবার মন্দিরের ভেতরে ঢুকে দেখতে পারি? জানতাম লোকটা না বলবে, আর বললও তাই। নেহি বাবু, অর্ডার নেহি হ্যাঁ। ফেরার পথে বাংলোর কাছাকাছি এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমরা আসছিলাম পূব দিক দিয়ে। বাংলোর পূব দিকের দেয়ালে 2টো জানলা রয়েছে, একটা রক্ষিতের ঘরের, একটা ফেলুদার ঘরের। ফেলুদার ঘরটা অন্ধকার, কিন্তু রক্ষিতের ঘরের ভিতর একটা আলোর তাণ্ডব চলেছে। বেশ বোঝা যাচ্ছে সেটা টর্চের আলো, কিন্তু সেটা কেন যে পাগলের মতো এদিক ওদিক করছে সেটা বোঝা মুশকিল। একবার আলোটা জানলার কাছে এলো, বুঝলাম সেটা গেস্ট হাউসের দিকে ফেলা হচ্ছে। আলোটা ঝোপঝাড়ের ওপর ঘোরাফেরা করে আবার ঘরে ফিরে গেল। ফেলুদা চাপা গলায় মন্তব্য করল, হাইলি ইন্টারেস্টিং। আমরা নিঃশব্দে এগিয়ে গেলাম বাংলোর দিকে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, চারদিকে ঘুটঘুটি অন্ধকার।